গল্পের শুরুতে আমাদের 1999 সালের দক্ষিণ কোরিয়াকে দেখানো হয়, যেখানে সেই সময়ে যুগ খুব দ্রুত বদলাচ্ছিল। সবাই পুরনো জিনিস ছেড়ে নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসছিল এবং কে-পপও শুরু হয়ে গিয়েছিল, যার কারণে ঠিক সেই সময়ে কোরিয়াতে নাচ খুব জনপ্রিয় হয়ে উঠছিল। ঠিক তখনই আমরা 3টা মেয়ের একটি গ্রুপের সাথে পরিচিত হই। এই গ্রুপের লিডার ছিল আমাদের গল্পের নায়িকা সেওন, যার নাচতে খুব ভালো লাগতো। এভাবে একদিন যখন ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময়ে তারা একটা জায়গায় বেশ ভিড় দেখতে পায়, কারণ সেখানে একটা ডান্স মেশিন এসেছিল। আর সেই সময়ে তাদের গ্রামে এই জিনিসটা বেশ নতুনই ছিল। তাছাড়া এই মেশিনে উঠে ডান্স করলে অটোমেটিক গানও বাজতো। এসব কিছু দেখে সেওন আর তার বান্ধবী তাতে খুব আকৃষ্ট হয়ে পড়ে। তাই এরপর সেওন তার বান্ধবীর সাথে ওই মেশিনের উপর উঠে খুব সুন্দর করে ডান্স করে। সেখানে তাদের ডান্স দেখে সেখানে থাকা সমস্ত স্টুডেন্টরা তখন খুশি হয়ে যায় এবং সেই মুহূর্তটা সবাই এনজয় করতে শুরু করে। এদিকে এই 3টি মেয়ে তাদের গ্রামের হেগো হাই স্কুলে পড়তো। আর আজ হেগো হাই স্কুলের সাথে অন্য একটা স্কুলের ফুটবল ম্যাচও ছিল। এরপর যখন ফুটবল ম্যাচটি শুরু হয়, তখন হেগো হাই স্কুলের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে ম্যাচ দেখে তাদের স্কুলের বাকি সকল স্টুডেন্টরা একটুও মজা পাচ্ছিল না। কিন্তু এদিকে প্রতিপক্ষ দলের সকল স্টুডেন্টরা এই ম্যাচটি থেকে ভরপুর মজা পাচ্ছিল, কারণ তাদের স্কুলের টিম জিতে যাচ্ছিল। এসব দেখে সেওন তখন মনে মনে ভাবতে শুরু করে, আসলে খেলাধুলা একটা ফালতু জিনিস, আর এটা জীবনে কোনো কাজেই আসবে না। এসব কিছু ভেবে এরপর সে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে আমরা তার বাবাকে দেখতে পাই। সেওন তার বাবার সাথেই থাকতো, তার মা নেই। সেওন সবসময় তার বাবাকে তার সিওল শহরে যাওয়ার কথা বলতো, কারণ সে এই গ্রামে একদমই থাকতে চায় না। সে ভাবে এখানে তার কোনো ভবিষ্যৎ নেই, তাই সে তার খালার কাছে গিয়ে সেখানে থাকবে, যাতে তার বেশিরভাগ সময় একা থাকতে না হয়। তাছাড়া তার খালা তার খরচও বহন করতে পারবে, কারণ তার খালা সেখানে ভালো ইনকাম করে। কিন্তু তার বাবা সব সময়ের মতো আজও তাকে না করে দেয়। এর পরের দিন সেওন তার বন্ধুদের নিয়ে যখন ক্লাস ফাঁকি দিয়ে বাথরুমে ডান্স করছিল, ঠিক তখনই তাদের কাছে আর একটি মেয়ে চলে আসে, যে কিনা দেখতে খুবই মিষ্টি ছিল, আর তার কোনো বন্ধুও ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ভাইস প্রিন্সিপালও সেখানে চলে আসে, আর এখানে তাদেরকে দেখে কোনো কথা না বলেই সবাইকে শাস্তি দিতে শুরু করে। যেটা দেখে ওদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, স্যার আপনি লেডিস ওয়াশরুমে কি করছেন? এ কথা শুনে ভাইস প্রিন্সিপাল তখন আরো রেগে যায় আর বলে, আমি এখনই তোমাদেরকে প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে অভিযোগ করছি। এরপর আমরা হেগো হাই স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই, যিনি কিনা তখন স্পোর্টস টিচারের সাথে আলোচনায় বেশ বিজি ছিলেন, কারণ আগের ম্যাচে তাদের যে হারতে হয়েছিল তা বেশ লজ্জাজনক ছিল। তাছাড়া সেই সময়টাতে সবকিছুর সাথে সাথে খেলাধুলার গুরুত্বটাও বেশ দ্রুত গতিতেই বাড়ছিল, যার কারণে নতুন নতুন স্কুলগুলোকে খেলাধুলার মাধ্যমে সামনে আসার সুযোগ করে দেওয়া হচ্ছিল। আর যাদের স্কুল খেলাধুলায় ভালো পারফর্ম করবে সেই স্কুলকে অনুদানও দেওয়া হবে। কিছুদিন পর একটি আসন্ন টুর্নামেন্ট ছিল, যেখানে তাদেরকে যে করেই হোক অংশগ্রহণ করতে হবে, কারণ সেখানে অংশগ্রহণ করলে তাদের স্কুলের নাম অনেক ভালো হবে। এখানে তখনই আমরা এই 3টি মেয়েকে হাত উঁচু করে হাঁটু গেড়ে বসে থাকতে দেখি। ঠিক তখনই সেখানে তাদের ক্লাস টিচার এসে তাদেরকে এভাবে দেখে বলে, তোমাদের কি একদমই লজ্জা করে না? এত বড় হয়ে গিয়েছো আর এখনো একই ক্লাসে পড়ে আছো। আর এখানে আমরা জানতে পারি আসলে ওদের বয়স কলেজে যাওয়ার মতো ছিল, কিন্তু তারা এখনো এই স্কুলেই পড়ে আছে, কারণ তারা একবার ফ্রেশার পার্টিতে মারামারি করেছিল, যার কারণে স্কুলের অনেক বদনাম হয়ে গিয়েছিল। আর সেই কারণে তাদেরকে একই ক্লাসে পুনরাবৃত্তি করানো হয়। এর পরের দিন যখন ওই মেয়ে 3টি স্কুলে আসে, তখন তাদের ক্লাসে একটি নতুন মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল সাকি। সে একজন হাসি খুশি, ভালো, সুন্দর এবং সবচেয়ে বড় কথা হলো ধনী মেয়ে ছিল। আর সে তখন সবাইকে ডান্স করে দেখাচ্ছিল। সেওন তাকে দেখে জেলাস হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আর তুমি ডান্সই বা কেন করছো? তোমাকে এখানে নাচার অনুমতি কে দিয়েছে? তখন সাকি বলে, আমার যা মন চাইবে আমি তাই করব, তুমি এইসব বলার কে? এই কথাটা সেওন এবং তার বন্ধুদের একদমই পছন্দ হয় না, তাই তারা লাঞ্চের সময় সাকিকে ধরে ছাদে নিয়ে আসে বুলি করার জন্য, আর জিজ্ঞেস করে, তুই কে রে? তখন সাকি বলে সে সিওল থেকে এসেছে, এমনকি তার একটি বয়ফ্রেন্ডও আছে। আসলে সেই সময়ে একটি মেয়ের বয়ফ্রেন্ড থাকাও সেই সময়ের খুব গর্বের বিষয় ছিল। এদিকে সেওন সিওল শহরের নাম শুনেই ভিতর থেকে খুশি হয়ে যায়, আর সে সাকির সাথে বন্ধুত্ব করার জন্য অধীর হয়ে ওঠে, কারণ তার স্বপ্নের শহর তো সিওল। কিন্তু এভাবে তাদের শুধুমাত্র বাথরুমে ডান্স করলে তো আর কাজ হবে না, তাই তারা সবাই মিলে তখন প্রিন্সিপালের কাছে চলে আসে আর বলে তাদের একটি নাচের ক্লাস দরকার, যাতে তারা তাদের ক্রীড়া দলকে সমর্থন করতে পারে। মূলত তারা এখানে চিয়ার লিডারের কথা বলছিল, যে আমাদের স্কুলের চিয়ার লিডার বানিয়ে দিন, যাতে আমরা নেচে আমাদের দলকে অনুপ্রাণিত করতে পারি। এইসব বলার সাথে সাথেই তারা ডেমো করে দেখাচ্ছিল। ঠিক তখনই এখানে ক্রীড়া শিক্ষক চলে আসে আর তাদের ডান্স দেখে বলে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা এখন যাও, আমরা তোমাদের নাচের বিষয়টা বিবেচনা করে দেখছি। এরপরে আমরা তখন ক্রীড়া দলকে দেখতে পাই, যেখানে কোচ আজ সবাইকে কিম নামের একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। এই ছেলেটা তাদের
তাদের স্কুলের ছিল না, কিন্তু সে তারপরও খেলায় সাহায্য করার জন্য এখানে এসেছিল। ঠিক তখনই আমরা এই স্কুলের গোলকিপার বা গল্পের মেইন নায়ককে দেখতে পাই, যার নাম ছিল স্যাং। সে তখন বলে এই ছেলেটা কে, আর ভাবে হয়তো কোনো সাধারণ ছেলেই হবে। কিন্তু এরপরে কিম যখন সবাইকে দ্রুত গোল করে দেখায়, তখন সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায়। এদিকে প্রিন্সিপাল সবকিছু বিবেচনা করে মেয়েদের একটা নাচের রুম দিয়ে দেয়, যা বেশ ছোট ছিল, কিন্তু একদম কিছু না থাকার চেয়েও অল্প কিছু থাকা তো ভালো, তাই না? তখন সবাই বলে যাক, আমাদের শেষমেশ একটু নাচের ঘর হলো, তো এখন আমরা এখানে প্র্যাকটিস করে চিয়ার লিডার হতে পারবো। এদিকে সাকি সিওল শহরের মেয়ে ছিল, তাই চিয়ার লিডার সম্পর্কে সবকিছু জানতো সে, এমনকি সে আগেও চিয়ার লিডারের সাথে ডান্স করেছে। তাই সে তখন তাদেরকে নিজের মুভ দেখায় আর বলে দেখো, আমি যেমন যেমন করছি তোমরাও তেমন তেমন করতে থাকো। যেটা শুনে মেয়েরা তাকে ফলো করতে অস্বীকার করে। ঠিক তখনই ভাইস প্রিন্সিপাল তাদেরকে দেখতে এখানে চলে আসে। তখন সিওন স্যারকে বলে, স্যার এখন তো আমরা মাত্র 4 জন, আমাদের আরো 5 জন মেয়ে দরকার, যাতে আমাদের 9 জনের একটা পুরো টিম হয়। কারণ নিয়মেই আছে চিয়ার লিডাররা স্টেজে গেলে 9 জন থাকতে হবে। তারপর ওই মেয়েরা পুরো স্কুলে নাচতে শুরু করে, যাতে তারা নতুন সদস্য খুঁজে পেতে পারে। তারা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় গিয়ে শুধু ডান্সই করতে থাকে। আর এমন পারফরমেন্স দেখে স্কুলের সকল মেয়েরা তখন ইম্পেয়ার্ড হয়ে যায়, যেটা দেখে সিওন তাদের জন্য একটা ছোট করে অডিশন রাখে, যেখানে বিভিন্ন ধরনের মেয়েরা এসে তাদের নাচের প্রতিভা দেখায়। ঠিক তখনই একটি মেয়ে তার কুকুর নিয়ে আসে, যেটা দেখে সবার তখন মনে হয় সে শুধুমাত্র সময় নষ্ট করতেই এখানে এসেছে। কিন্তু না, আসলে এই মেয়েটির বাড়িতে একটি টিভি ছিল, আর সে টিভিতে ডান্স শো দেখে দেখে অনেক নাচের মুভ শিখে নিয়েছিল, যার কারণে সে তখন ওই নাচের মুভস গুলো এখানে করে দেখায়। আর ভাগ্যক্রমে সিওন তাকে সিলেক্ট করে নেয়। এরপর তাদের সেই চশমা পরা বন্ধুটাও অডিশন দেয়। সে ততটা ভালো ডান্স করতে পারতো না, কিন্তু সেও তাকে রেখে দেয়, কারণ তাদের শুধুমাত্র 9 জন লোকের দরকার ছিল, যারা ডান্সের অন্তত বেসিকটা জানতো। এরপর আমরা লারা নামের একটা মেয়েকে দেখতে পাই, ছোট চুলের একটি মেয়ে। তার মা তাকে ডান্স শেখায়, তাই সে এটা খুব ভালো করেই জানে, আর সে সবাইকে এটাই করে দেখায়। আর মজার ব্যাপার হলো তাকেও সিওন সিলেক্ট করে ফেলে। দিন শেষে তারা মোট 7 জন হয়ে যায়। এখনো 2 জনের দরকার ছিল, কিন্তু পরের দিনের মধ্যে তারা সেই 2 জনকেও স্কুল থেকে জোগাড় করে ফেলে এবং সবার নাম কাগজে লিখে সিওন শিক্ষককে দিয়ে দেয়। আর এভাবেই তাদের পুরো টিমটা তৈরি হয়ে যায়। এরপর তারা সবাই ডান্স ক্লাবে বসে তাদের দলের নাম কি দেওয়া যায় এই নিয়েই সবাই ভাবতে শুরু করে। তখনই হঠাৎই সাকি বলে ওঠে, আমি তোমাদের লিডার হব, কারণ চিয়ার লিডারের নাচ শুধুমাত্র আমিই ভালো জানি। যেটা শুনে তখন সবাই এবার তার কথাই রাজি হয়ে যায়। এর পরের দিন একটা এজেন্ডা তৈরি হয়, যেখানে তাদের প্রশিক্ষণের সময় দেওয়া হয়। তাদের প্রতিদিন দৌড়াতে হবে, যোগ ব্যায়াম করতে হবে এবং সন্ধ্যায় ক্লাসের পর নাচের অনুশীলন করতে হবে। আর নিয়ম অনুযায়ী তারা প্রতিদিন ঠিক এমনটাই করতে শুরু করে। তারা বেশ কঠোর পরিশ্রম করছিল, এমনকি ঘুমের মধ্যেও তারা পরিশ্রম ছাড়তো না, কারণ কিছুদিন পরেই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এদিকে পুরনো গান বাজিয়ে তাদের নাচতে খুব ভালো লাগতো। এদিকে সাকি তাদেরকে শেখাতো এবং সবাই তাকে অনুসরণ করত। দেখা যায় প্রতিযোগিতার জন্য এখন মাত্র একটা দিন বাকি ছিল। সবাই বেশ ক্লান্ত ছিল, তাই তারা সবাই একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় মেয়েরা ছেলেদের অনুশীলন করতে দেখে, যেখানে আমরা স্যাংকে দেখতে পাই, যে কিনা তখন গোলকিপারে দাঁড়িয়েছিল। সে সিওনকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করত, কিন্তু সিওন কখনোই তাকে পাত্তা দিত না, বরং সে সব সময় তাকে মিডল ফিঙ্গার দেখাতো। ঠিক তখনই আমরা কিমকেও সেখানে দেখতে পাই, যে কিনা তখন প্রথমবার সিওনকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়। আর কিমকে সিওনের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেলাস হয়ে স্যাংয়ের প্রাইভেট পার্টে বল মেরে দেয়, যার ফলে সে তখনই সেখানে অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই প্রতিযোগিতার মাঠে প্রস্তুতি খুব জোরে সোরে চলছিল। উভয় স্কুলের প্রিন্সিপালরা উপরে বেশ গরম মেজাজে ছিল, আর একে অপরকে বলাবলি করছিল আমাদের দল জিতবে, আর অন্যজন বলছিল না আমাদের দল জিতবে। আর অন্যদিকে ডান্স টিমও বেশ প্রস্তুত ছিল, যারা কিন্তু তাদের নাচের মাধ্যমে সবার মন বেশ সতেজ করে দিচ্ছিল। এদিকে খেলোয়াড়রাও যাদের এত হতাশ দেখাচ্ছিল, মেয়েদের প্রথমবারের মতো এভাবে নাচ দেখে তাদের হুশি উড়ে গিয়েছিল। এমনকি কিম তো এই জোশে দ্রুত গোলও করে ফেলে। এরই মধ্যে হঠাৎ করেই একজন চিয়ার লিডার, যার নাম হকি, সে মাথা গড়িয়ে পড়ে যায়। আর বিপরীত টিমের সবাই এটা দেখে বেশ মজা নিতে শুরু করে, যার কারণে সবাইকে তখন তাদের ক্লাবে ফিরে আসতে হয়। আর এজন্য তাদের দিনটা খুব খারাপভাবে কাটে, যার কারণে সিওন এই রাগে তখন বাড়ি চলে আসে। এর পরের দিন সব মেয়েকে ভাইস প্রিন্সিপাল তার অফিসে ডেকে খুব বকাঝকা করে আর বলে, তোমরা এই পারফরমেন্সের জন্যই সেখানে গিয়েছিলে, 2 মিনিটেই অজ্ঞান হয়ে পড়ে গেলে। যদি পরের ম্যাচে উন্নতি না করো, খেলোয়াড়দের যদি অনুপ্রাণিত করতে না পারো, যদি তারা না জেতে, তাহলে তোমাদের দল বন্ধ করে দেওয়া হবে, আর এই ক্লাব ঘরটিও কেড়ে নেওয়া হবে। এসব শুনে সবার মন খারাপ হয়ে যায়, তাই তারা পরের বার আরো বেশি
বেশি পরিশ্রমের কথা ভাবে। কিন্তু তখনই সাকি দল ছেড়ে দেয়, যেটা দেখে সিওন সবাইকে বলে ওকে যেতে দাও, তোমরা হাল ছেড়ে দিও না, আমি তো আছি। এদিকে সাকি চলে যাওয়ার পর সিওন তখন এই গ্রুপের চিয়ার লিডার হয়ে যায় এবং সে তাদের শেখাতে শুরু করে। কিন্তু সে তো একটি ছোট শহরের মেয়ে ছিল, যার কারণে সে চিয়ার লিডার সম্পর্কে এত বেশি কিছু জানতো না। তাই সে এরপর শেষবারের মতো সাকির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কখনো ওয়াশরুমে, কখনো বা ক্লাসের পর, এমনকি কখনো কখনো বাড়ি ফেরার সময়। কিন্তু সাকি সব সময় সিওনকে ইগনোর করে। এরপরের দিন ক্লাসে যখন সিওন তার সাথে অনেক সুন্দর করে কথা বলে, তখন সাকি রাজি হয়ে যায়, যেটা দেখে সবাই তখন অনেক খুশি হয়ে যায়। আর পুরো দমে এরপরে তারা আবারও প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেয়। সবার আগে তারা হাসপাতালে গিয়ে অসুস্থ মানুষদের নাচ দেখায়, যাতে তাদের মধ্যে সুস্থ হওয়ার স্পৃহা জাগে। তাদের প্রস্তুতি খুব ভালোই চলছিল। ঠিক তখনই একদিন খবর আসে তাদের বাবাদের কোম্পানিতে একটা সমস্যা চলছে। আসলে এটা একটা ছোট গ্রাম ছিল, তাই এখানকার প্রায় সবার বাবাই একই কারখানায় কাজ করত। সেখানকার ম্যানেজার তাদের দিয়ে ওভারটাইম করিয়ে টাকা দেয়নি, যার কারণে তাই এখন তারা ধর্মঘটে বসেছে। এসব জানতে পেরে তাই মেয়েরা এর পরের দিন কোম্পানিতে গিয়ে শ্রমিকদের সামনে তাদের পারফরমেন্স করে দেখায়, যাতে তারা উৎসাহিত হয়ে আরো ভালোভাবে ধর্মঘটে বসতে পারে। অন্যদিকে স্যাং খুব চিন্তিত ছিল, কারণ বিপক্ষ দল বেশ শক্তিশালী ছিল। তখন কোচ বলে, তোমরা চিন্তা করো না, আমরা আমাদের 100% দিব। তাছাড়া এই ম্যাচটি একটি বড় মাঠে হতে চলেছে, সেখানে অনেক লোক আসবে, আবার মেয়েরাও আসবে তোমাদের দেখতে, তোমাদের ইন্সপায়ার করতে। পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়। এর কিছুদিন পর প্রতিযোগিতার দিনটিও চলে আসে এবং কিছুক্ষণ পর তাদের ম্যাচ শুরু হয়ে যায়। এবার মেয়েরা ভালো পারফরমেন্স করছিল। এদিকে সিওনের দল তখন জিতে যায় এবং তারা পরের রাউন্ডের টিকিট পেয়ে যায়, যার কারণে সন্ধ্যায় কিম ম্যাচ জেতার খুশিতে তার মনের কথা সিওনকে এসে বলে দেয়, যেটা শুনে সিওনও তখন রাজি হয়ে যায়। এরপরে দুজনে যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই তারা প্রেম করতে শুরু করে। স্যাং এসব দেখে খুব জেলাস হয়ে যায়, আর এটাই তো স্বাভাবিক, তাই না? এদিকে বেচারা হতাশ এই জন্য যে তার ভালোবাসা তার চোখের সামনে দূরে চলে যাচ্ছে এবং সে কিছুই করতে পারছে না। এরপরের ম্যাচেও সিওন এবং তার দল খুব ভালো পারফরমেন্স করে, যার কারণে তাদের দল টপ 4 এর মধ্যে সিলেক্ট হয়। অন্যদিকে কারখানায় অতিরিক্ত কাজের কারণে সিওনের এক বন্ধুর বাবার মৃত্যু হয়ে যায়, যেটা শুনে সবার তখন বেশ মন খারাপ হয় এবং সবাই মিলে তার বাসায় চলে আসে। কিন্তু এদিকে তাদের ওই বান্ধবীর মন খুব খারাপ ছিল, আর তার বাবার জন্য তার খুব কষ্ট হতে শুরু করে, যার কারণে তাই সে ছাদের উপর চলে আসে আত্মহত্যা করার জন্য। ঠিক তখনই সেখানে সকল মেয়েরা চলে আসে আর তাকে বুঝিয়ে ভালোবেসে তাকে নিচে নামিয়ে আনে। এর পরের দিন সাকির একজন পুরনো সহপাঠীর সাথে তার দেখা হয়ে যায়, আর তখন সে জানতে পারে পরের খেলায় সে প্রতিপক্ষের চিয়ার লিডার হতে চলেছে। তখন ওই মেয়েটির সাথে থাকা একটি ছেলে, যে কিনা তখন সেওনকে খুব খারাপ কথা বলতে শুরু করে। ঠিক তখনই সেখানে কিম এসে মারামারি শুরু করে দেয়। দুজনের মধ্যে বেশ ভালোই মারামারি হচ্ছিল। তখন সেখানে লারাও চলে আসে। লারা হলো সেই মেয়েটি যে কিনা তাইকোয়ান্ডো জানতো। তখন লারা ওই দুজনকে মেরে শান্ত করে দেয় এবং এরপর তারা জানতে পারে আসলে যে ছেলেটিকে তারা মেরেছে সে আগামীকালের প্রতিপক্ষ দলের প্রিন্সিপালের ছেলে, যার কারণে এই খবর তখন দ্রুতই তাদের স্কুলে পৌঁছে যায়, যার কারণে পরের দিন স্কুলে সবাইকে শাস্তি দেওয়া হয়। এমনকি প্রতিপক্ষ প্রিন্সিপাল তাদের কাছে ক্ষতিপূরণ হিসেবে টাকাও চাচ্ছিল, যার কারণে তাদের সবার বাবাদেরকে খবর দেওয়া হয় এবং তাদেরকে স্কুলে আসতে বলা হয়। এসব শুনে তখন বাবারা বুক ভরা কষ্ট নিয়ে স্কুলে চলে আসে। তখন সিওনের বাবা তার মেয়ের ভুলের জন্য ওদের কাছে ক্ষমা চায়, কিন্তু তখন তাকে বলা হয় আমরা আপনাকে কাজ থেকে বের করে দিব যদি আপনার মেয়ে এই স্কুলে থাকে, কারণ এসব আপনার মেয়ের জন্যই হয়েছে। আর যদি আপনার মেয়ে স্কুল ছেড়ে চলে যায় তাহলে আমরা আপনাকে কাজে রাখবো। যেটা শুনে সিওন বেশি কিছু না ভেবে তখন সে স্কুল ছেড়ে চলে যায় এবং সেদিন রাতে গিয়ে সে সিওল শহরের টিকিট কাটে এবং বাসে বসে পড়ে। এদিকে বাস ছাড়ার আগেই বাইরে স্যাং চলে আসে আর বলে আমি তোমাকে খুব পছন্দ করি, তাও অনেক দিন ধরে, এবং আমি তোমাকে কখনো এ কথা বলতে পারিনি কারণ আমার লজ্জা লাগতো। যেটা শুনে সেওনের এই দৃশ্যটা অনেক বিব্রতকর মনে হয়, তাই সে তখন এক বৃদ্ধার সাথে সিট বদল করে সোজা সিওলে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে সিওলে পৌঁছায় তখন সে তার এক পুরনো এলিমেন্টারি স্কুলের বন্ধুর সাথে দেখা করে, যে কিনা বর্তমানে একটি ক্যাফেতে কাজ করে এবং তাকে একটি ডান্স ট্রেনিং ক্লাবের কথা বলে, যেখানে সে তাকে জয়েন করিয়ে দিতে পারবে। এমনকি সেওনকে তার সাথে থাকার একটা জায়গা ওই মেয়ে করে দেয়। অপরদিকে তখন আমরা সেওনের বাবাকে দেখতে পাই, যিনি কিনা আজ কাজে এসে কর্মচারীদেরকে বলে তোমরা এমন আর করো না, এবার তোমরা প্রোটেস্ট করা বন্ধ করো। যেটা শুনে তখন কর্মচারীরা রাগে তার উপরে আক্রমণ করে। এরপর সুপারভাইজার যখন এসব জানতে পারে তখন সে সিওনের বাবাকে জিজ্ঞেস করে তোমার উপর কে আক্রমণ করেছে, আমাকে বলো, আমি সরাসরি তাকে আজই কাজ থেকে বের করে দিব। কিন্তু সিওনের বাবা কারোই নাম তখন নেয় না তাদের সামনে, কারণ
কারণ সে চাচ্ছিল না কাউকে কাজ থেকে বের করে দেওয়া হোক, তাই তখন তিনি চুপচাপ থাকেন। অপরদিকে স্যাং সেওনের স্মৃতি মনে করে আস্তে আস্তে মরে যাচ্ছিল, তাই সে কিমকে গিয়ে জিজ্ঞেস করে তোর কি সেওনের সাথে কথা হয়, ও কোথায় গিয়েছে তুই কি জানিস ভাই, তুই আমাকে বল প্লিজ। এ কথায় দুজনেই তখন মারামারি করতে শুরু করে, কারণ এদিকে কিম নিজেও জানে না সেওন কোথায় গিয়েছে, বরং সে নিজেও তো সেওনকে মিস করছিল। এরপর স্যাং রাগে তখন সেওনের বাড়িতে চলে আসে এবং তার বাবার সাথে সময় কাটাতে শুরু করে এই আশাতে যে হয়তো তিনি তাকে কিছু বলতেও পারে। অপরদিকে সেওন ডান্স একাডেমিতে জয়েন করে নিয়েছিল, সেখানকার ম্যানেজার তার উপর বেশ মুগ্ধ ছিল, কারণ সে খুব ভালো নাচ করছিল। অনুশীলনের পর যখন সে বাইরে বের হয় তখন সেখানে স্যাংকে দেখতে পায়। আসলে তার বাবা তার ঠিকানা বলে দিয়েছিল। তখন সে তাকে বলে তোমার বাবা তোমাকে মিস করছে আর তিনি তোমার জন্য কিছু খাবারও পাঠিয়েছেন। এই সব কিছু বলে স্যাং তখন তার গ্রামে ফিরে যায়। এসব কিছু শুনে সেওনের খুব খারাপ লাগতে শুরু করে আর ভাবে যে তার বাবা এই বয়সে এসে একা থাকছে। এসব কিছু ভেবে সেওন তখন একাডেমি ছেড়ে আবারও গ্রামে চলে আসে তার বাবার কাছে। এর পরের দিন সেওনের বাবাও প্রোটেস্টে যোগ দেয়, কারণ কোম্পানিতে সত্যি খুব দুর্নীতি হচ্ছিল এবং কর্মচারীদের টাকা খাওয়া হচ্ছিল। অপরদিকে তখন সেওন প্রিন্সিপালের কাছে এসেছিল দ্বিতীয়বার সুযোগ চাওয়ার জন্য। এদিকে প্রিন্সিপাল বেশ ভালো মনের মানুষ ছিলেন। তখন তিনি বলেন আমি তোমাকে কখনোই তো যেতে বলিনি এবং তোমার নামও কখনো স্কুল থেকে কেটে দেইনি, আমি তো শুধু তোমার অনুপস্থিতি লাগিয়ে দিয়েছিলাম যে তুমি কিছু সমস্যার কারণে স্কুলে আসছো না, তুমি এখনো এই স্কুলেরই ছাত্রী। এসব শুনে সেওন তখন খুব খুশি হয়ে যায় এবং দৌড়ে বাড়ি চলে আসে, যেখানে সব মেয়েরা তার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা সবাই আবার একসাথে মিলে তাদের দলকে আরো শক্তিশালী করে ফেলে। আর কিছুদিন পর আমরা ফাইনাল ম্যাচটা দেখতে পাই, যেখানে মেয়েরা পুরো দমে সুন্দর করে নাচছিল। তখন স্যাংও খুব খুশি হয় সেওনকে ফিরে আসতে দেখে এবং এই জোশে সে এবার সব গোলই আটকে দেয়, একটা বলও তার কাছ থেকে মিস হচ্ছিল না। এভাবে দুজন মিলে বেশ পরিশ্রম করে আর এত পরিশ্রমের পর ডান্স টিম আর স্পোর্টস টিমের ভালো পারফরমেন্সের জন্য তাদের স্কুলের দল তখন জিতে যায়। আর সেদিনই ছিল নিউ ইয়ারের দিন। গল্পের শেষে তখন আমাদের দেখানো হয় সব মেয়েরা সমুদ্রের পাড়ে বসেছিল এবং রেডিওতে তাদের সেই পুরনো গান বাজিয়ে তারা ফায়ার ওয়ার উপভোগ করছিল। এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই আমাদের সাথেই থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।